250 কিলোমিটারের রাস্তা, তাও প্রথমবার গাড়ি চালিয়ে। মনে সংশয়, পারব তো? সপরিবারে বেড়ানো, 2 শিশু ও তাদের মায়ের নিরাপত্তার দায়িত্ব কাঁধে। ভয় যে লাগেনি তা নয়, তবে হাইওয়েতে গাড়ি চালাতেই সব ভয় এক নিমেষে উধাহ। চললাম ওড়িশার এক নির্জন সমুদ্র সৈকতে। বালেশ্বর জেলার হলদিপোতা হয়ে কয়েক কিলোমিটার রাস্তা। রিসর্ট আগে থেকে বুক করা। পরে আসছি সে কথায়। আগে বলেনি রাস্তার কথা। উত্তর 24 পরগনার নিমতার বাড়ি থেকে 247 কিলোমিটার রাস্তা, পরে গোটা 5 টোল। 5.5 ঘন্টায় পৌঁছেছিলাম গন্তব্যে। মাঝে 3টে বিরতি। ভোর 5:30টায় শুরু হলো যাত্রা। নিবেদিতা সেতু দিয়ে চলল গাড়ি। সামনে নিবেদিতা সেতু টোল প্লাজা। চলেছি দুবলাগুড়ির পথে, পেরুচ্ছি টোল প্লাজা। নিবেদিতা সেতুর টোল পেরিয়ে গেল গাড়ি। বাদিকে চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে পাজলা উলুবেড়িয়া বাগনান পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই ধুলাগড় টোল প্লাজা। দ্বিতীয় টোল ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে গেলাম। সামনে আর কিছুক্ষণের মধ্যেই আসছে কোলাঘাট। যাচ্ছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে কোলাঘাট ব্রিজ। আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। 16 নম্বর জাতীয় সড়ক ধরে 1.5 ঘন্টায় রূপনারায়ণ নদের উপর সেতু পেরিয়ে গেল গাড়ি। হাওড়া জেলা পেরিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। এখানে নিয়েছিলাম আধ ঘন্টার চা ও প্রাতরাশের বিরতি। শুরু ফের পথ চলা। কিছুটা পরে একটা রাস্তা বেঁকে গিয়েছে কাঁথি দীঘার দিকে, অন্যটা সোজা খড়গপুর। জাতীয় সড়ক ধরে ছুটছে গাড়ি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম জাতীয় সড়কে গাড়ি চালানোর আলাদাই রোমাঞ্চ। খুব একটা বাধা নেই, স্পিড ব্রেকার বা সিগন্যালের যন্ত্রণা নেই। এসে গেল ডেবরা টোল প্লাজা। চলেছি উড়িষ্যার এই সমুদ্র সৈকতের দিকে। পেরিয়ে গেলাম ডেবরা টোল প্লাজা। 16 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা চলছি দুবলাগুড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে বেলদার কাছাকাছি রাস্তা। ইমার্জেন্সি প্লেন ল্যান্ডিং এর জন্য দীর্ঘ পথ, মাঝখানে নেই কোনো ডিভাইডার। যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এখানে প্লেন বা বিমান যাতে অবতরণ করতে পারে, সেই জন্যে জাতীয় রাস্তার এই ব্যবস্থা। বেশ কিছুক্ষণ পর বেলদা। এখানে জাতীয় সড়কের কথা না বললেই নয়। বিশাল চওড়া রাস্তা, মাঝখানে নেই কোনো ডিভাইডার। এক আস্ত রানওয়ে। আপৎকালীন পরিস্থিতিতে বিমান নামানোর জন্য এই ব্যবস্থা। যাওয়ার পথে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঢুকে পড়েছি উড়িষ্যা। প্রথমেই যে টোল ক্রস করছি, টোল গেট। বেশ কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ওড়িশা রাজ্যে ঢুকে পড়লো আমাদের 4 চাকার বাহন। গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা চোখে পড়ছে। উড়িষ্যা সরকার বেশ কঠিন গাড়ির গতির বিষয়ে,
60 থেকে 80-র মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হবে গাড়ির গতিবেগ। চলেছি হলদিপোতার পথে। বেলা বাড়ছে, তবে বর্ষাকালের ঠান্ডা আবহাওয়ায় চড়া রোদের থেকে রেহাই। গাড়ির বাতানুকূল যন্ত্রের কেরামতিতে ভেতরটাও বেশ ঠান্ডা, তাই গরমের অনুভূতি নেই। তাতে গাড়ি চালানোর ক্লান্তিও তেমন মালুম হয় না। যাই হোক, ওড়িশার জাতীয় সড়কের টোল প্লাজায় টাকা মিটিয়ে ফের গন্তব্যে। বেশ কিছুক্ষণের মধ্যেই হলদিপোতা। এখানে বাদিক ঘুরে জাতীয় সড়ককে বিদায় জানিয়ে সমুদ্র সৈকতের দিকে। জাতীয় সড়ক 16 নম্বর ছেড়ে বাদিকে বেগে হলদিপোতায়। এখানে সামান্য বিরতি, চা পান, ওড়িশার মিষ্টি চেখে দেখা। ঘড়িতে তখন বেলা 11:45 মতো। গাড়ি ছুটল হলদিপোতা পঞ্চুপোতা রাজ্য সড়ক ধরে। বাহাবুলাপুরা মোহনা রোড ধরে চলেছি আমাদের গন্তব্য ট্রিপলা রিসর্টে। রাস্তা খুব একটা ভালো নয়, তাই ধীর গতিতে চলছে গাড়ি। এরপর বাহাবালাপুর মোহনা রোড। 18 কিলোমিটার রাস্তা ভালোই মন্দে, তাই গাড়ির গতি স্বাভাবিকভাবেই কমে এসেছিল। দুদিকের গাছপালা, বাড়িঘর, চাষ জমি পেরিয়ে ছুটল গাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই রিসর্টে পৌঁছে গেলাম। রাস্তায় গুগল ম্যাপ যোগ্য সঙ্গ দিয়েছিল, তাতে ভরসা করেই এতটা পথ চলে আসা। বাগদা রোড ধরে এগিয়ে চলেছি বাগদা সমুদ্র সৈকতের দিকে। সেখানেই আমাদের গন্তব্য ট্রিপলা রিসর্ট, দুবলাগড়ি। রাস্তা বেশ ভালোই, রাস্তা নতুন হয়েছে, পর্যটকদের পক্ষে বেশ সহায়ক। অবশেষে বাগদা বিচে এসে পৌঁছলাম। ট্রিপলার ক্যাম্প আমাদের দুবলাগড়ির গন্তব্যে। ট্রিপল আর ক্যাম্প অ্যান্ড রিসর্ট নামই কেমন বৈচিত্র্য। যা, আপনাদের জায়গাটাই তো বলা হয়নি। ঠিকই ধরেছেন, বাগদা সমুদ্র সৈকতের ধারে ডুবলাগড়ি। আগে বলে দিলে সাসপেন্সটাই তো মাঠে মারা যেত। আরও বলে রাখি, গাড়ি ছাড়াও এখানে আসা যায় ট্রেনে। হাওড়া থেকে বালাসোর বা বালেশ্বর পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। সেখান থেকে জাতীয় সড়ক 16 ও হলদিপোতা হয়ে দুবলাগড়ি সমুদ্র সৈকত প্রায় 35 কিলোমিটার। এছাড়া ধর্মতলা থেকে ওড়িশাগ্রামী বাসেও আসা যায়। রিসোর্টে গাড়ি রেখে নিয়ম কানুনের পালন, রেজিস্ট্রারে শৈশাবোধ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমাদের যান্ত্রিক বাহনের এখন লম্বা বিশ্রাম। আমাদের স্বাগত জানানো হয় নারকেল জলের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। এখানে দুদিনের থাকা খাওয়ার খরচটা বলে নিই। প্রতিদিন জন পিছু 2000 টাকার প্যাকেজ, তার মধ্যে 4 বেলা খাওয়া এবং এসি ফ্যামিলি কটেজে থাকা। আমাদের ছোট 2 পুত্রের খরচ একজনের নেওয়া হয়। 6000 টাকা করে দুদিনে খরচ 12,000 টাকা। চেক ইন বেলা 12টা, চেক আউট পরদিন বেলা 10টা। এখানেই আমরা 2 দিন ধরে থাকছি দুবলাগড়ি ভ্রমণে এসে। ক্যাম্পের ভেতরের পরিবেশ, এখানে বেশ কয়েকটি এসি কটেজের মধ্যে আমাদের রুম। আমরা যেখানে থেকেছি সেটা একবার দেখিয়ে নিই। ট্রিপলার ক্যাম্পে 205 নম্বর এসি কটেজে রয়েছে আমরা। কটেজের ভেতরে এই হচ্ছে বাথরুম। এখানে একটি বেসিন রয়েছে। এই হচ্ছে রুম, এসি, তার সঙ্গে সিলিংগুলো সুন্দর করে ডেকোরেট করা। ফলস সিলিং লাগানো রয়েছে, তাতে নানা ধরনের আলোয় সজ্জিত। দেয়াল নকশা বা ওয়ালপেপার দিয়ে মোড়া। আর এই হচ্ছে 2টো বেড, তার সঙ্গে কম্বল, বালিশ, বিছানা,
সবই রাখা হয়েছে, বেশ সুসজ্জিত। দূরে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার মধ্যে প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র রাখা যায়। হোটেলের ঘরে স্নান সেরে নিয়ে এবার দুপুরের খাওয়া। প্যাকেজের খাওয়ার বিষয়টা বলে নিই। সকালে লাল চা বা দুধ চা ও বিস্কিট, প্রাতরাশে লুচি ঘুগনি মিষ্টি অথবা পাউরুটি টোস্ট অমলেট, পাওয়া যেতে পারে মুড়িও। দুপুরে ভাত ডাল সবজি আলু ভাজা, দুরকম মাছ, চাটনি ও পাঁপড়। পাওয়া যেতে পারে কাঁকড়া দিয়ে তৈরি পদও। সন্ধ্যের নোনতায় পেঁয়াজ পকোড়া ও চা রয়েছে। বারবিকিউ এর মাছ ও মাংসের রকমারি পদও, তবে তা আলাদা মূল্যে। রাতে রুটি অথবা ভাতের সঙ্গে পাঁচমেশালি তরকারি ও মুরগির মাংস। রিসর্টের নির্দিষ্ট জায়গা বা ডাইনিংয়ে খাওয়ার বেশ আয়োজন। মাছে চিংড়ি থাকবেই। বাগদা সমুদ্র সৈকতের ধারে চিংড়ির ভেড়ি থাকায় এটি সহজে মেলে। বাগদা চিংড়ির নাম তো মাছপ্রিয় বাঙালির খুবই পরিচিত। প্যাকেজ লাঞ্চে রয়েছে খাবার। এখানে রয়েছে স্যালাডের মধ্যে শসা পেঁয়াজ লেবু, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, এখানে দিয়েছে মুগ ডাল, সঙ্গে আলু পটলের তরকারি। মাছের মধ্যে এখানে দিয়েছে চিংড়ির মালাইকারি, পমফ্রেটের ঝোল। লাঞ্চ খেয়ে দেখি কেমন স্বাদ। প্লেন ভুড়ি ভাজা, তার সঙ্গে ডাল, ঘরোয়া রান্না। আলু পটল স্বাদ নিয়ে দেখি। আলু পটলও বেশ ঘরোয়া, সঙ্গে চিংড়ি মালাইকারি, বেশ হালকা। তার সঙ্গে রয়েছে পমফ্রেটের ঝোল। সর্ষের যে পমফ্রেটটা মাছটা রাঁধা হয়েছে, বেশ হালকা ঘরোয়া খাবার। দুর্গাগুড়ির দুপুরের খাওয়া চলছে, বেশ ভালো খাবারের বন্দোবস্ত। সবই প্যাকেজের মধ্যে। মাথা পিছু এবং প্রতিদিনের জন্যে আমাদের খরচ পড়েছে 2000 টাকা। এসি কটেজ থাকা সহ 4 বেলা খাওয়া, তার মধ্যে দুপুরের খাবারে এইসব পদগুলি রয়েছে। দুপুরের খাওয়া শেষ করে কটেজে খানিক বিশ্রাম। পথের ক্লান্তিতে বিকেল গড়িয়ে সন্ধে, তাই বিচে যাওয়া হয়নি। সন্ধ্যের নোনতা শেষ করে রাতের রিসর্ট ঢু মারলাম। রঙিন আলোয় মোড়া অপূর্ব এক মায়া জগৎ। রিসোর্টের মূল দরজার একপাশে রিসেপশন, সবই আলোয় সাজানো। রাতের আকাশে চাঁদ আলো।
সামনে জেনারেটর, সামনে রাস্তা, ক্যাম্পের গেটের উপর জ্বলছে নাম লেখা আলো, সামনে গাছে মোড়া এলইডি আলো, একদিকে গাড়ি রাখার ব্যবস্থা। এগুলো নন এসি কটেজ, এখানে খাওয়ার ব্যবস্থা। আর এদিকে রয়েছে ক্যাম্পে থাকার ব্যবস্থা। গাছে সুসজ্জিত এলইডি আলো, সব মিলিয়ে রাতের পরিবেশই আলোময়। এখানে আমাদের সামনে বাহন রয়েছে। দূরে যা দেখা যায় গোল আকৃতি চাঁদ, পরিষ্কার আকাশে রাতে চাঁদে আলো। পিছনে রয়েছে ক্যাম্প, আলো সাজানো সারা চত্বর, সুপারি গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছে পেঁচিয়ে লাগানো হয়েছে নানা রঙের এলইডি আলো। সুন্দর একটা ভাইব তৈরি করছে রাতের এই বিচ সংলগ্ন এলাকার এই রিসর্টটিতে। রাত বাড়ল, এবার রাতের খাওয়ার পালা। মিক্সড ভেজ, অন্য ভেজিটেবলস গুলো নিয়ে নিও। প্লেন রান্না হালকা। খাওয়া শেষ করে লম্বা ঘুম। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ভ্যাপসা গরম থেকে রেহাই, তবে জেনারেটরে চলায় বিরতিহীন এসির অনুভূতি নেই। প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের বেশ সমস্যা, জেনারেটরকে একটানা চলা থেকে বিশ্রাম দিতেই হয়। ওড়িশা সরকারের লো ভোল্টেজ বিদ্যুৎ রিসোর্টের চাহিদা মেটাতে পারে না, তাতে আলো ও পাখা চলে মাত্র। নির্জন সমুদ্র সৈকত, সাদা ফেনার মতো জল, পাড়ে হচ্ছে। রাত শেষে পদ্মিনী সাইট সিন। আগে থেকেই গাড়ি ঠিক করা হয় 3200 টাকায়। উইকেন্ডে ছুটি হওয়ায় খুব একটা দরদাম করা যায়নি। পরের পর্বে আসছি সে কথায়।